ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। সবার প্রথমে আমরা শুরু করছি পার্সেন্টেজ দিয়ে। তাহলে একটা পার্সেন্টেজ শতকরা তাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ধরো এরকম ভাবে রিপ্রেজেন্ট করি 40%, তাই তো 40%। তাহলে 40% মানে আমরা কি বুঝি বলো? পার্সেন্ট বা শতকরা মানে আমরা কি বুঝি? 100-র মধ্যে কত। তাহলে 40%, তাহলে 40% কে আমরা কি লিখি? 40/100। তার মানে 100-র মধ্যে 40। তাহলে দেখো, আমরা যখন কোনো কিছুর পার্সেন্টেজ, যখন আমরা সেটাকে ভগ্নাংশে লিখি, তো নিচে কোনটাকে লিখি সবসময়? 100-কে। 40%, 40/100, 20%, 20/100। কেন? কারণ 100-র সাপেক্ষে 40, 100-র সাপেক্ষে 20। তার মানে এই 100টা আমাদের কি? এই 100টা আমাদের সবসময় অরিজিনাল বা ইনিশিয়াল। অরিজিনাল বা ইনিশিয়াল মানে নিচে আমরা কোন সংখ্যাটাকে রাখি? যার রেসপেক্টে আমরা বার করি। আমি তোমাকে বললাম যে অঙ্কে 100-র মধ্যে 80 পেয়েছো, তাহলে তুমি কিভাবে লেখো? 80/100, নিচে 100। কেন না 100-র সাপেক্ষে আমি 80 পেয়েছি। তাহলে সবসময় মনে রাখবে, আমরা যে ভগ্নাংশ লিখি সেই ভগ্নাংশের নিচে কোন সংখ্যাটা থাকে, যার রেসপেক্টে আমরা বার করি বা যেটা আমার অরিজিনাল। যেমন আমি তোমাকে বললাম তুমি একটা জিনিসের 1/3 ভাগ বিক্রি করলে, 1/3 ভাগ বিক্রি করলে, তার মানে তুমি কি বলবে? না পুরো জিনিসটা যদি 3 ভাগ হয় তার মধ্যে 1 ভাগ আমি বিক্রি করেছি। বুঝতে পারলাম? তো আমরা কি করব? আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে পার্সেন্টেজ গুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। তাহলে 40% ফ্র্যাকশন পার্ট কত লিখবো? 2/5, তাই তো? ফ্র্যাকশন পার্ট কত লিখবো? 2/5। এবার আমরা দেখেছি পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ এরকম ভাবে থাকে। তাহলে ইনক্রিজ 20%, তার মানে 20% বাড়ছে। তাহলে 20% বাড়ছে মানে কি বলবো? 100-র মধ্যে 20 বাড়ছে, 100-র মধ্যে 20 বেড়েছে। তাহলে কিভাবে লিখবো? না 20/100। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে কনভার্ট করি কি লিখবো? 1/5। আচ্ছা, এটা বাড়ার কথা বলেছে, তাহলে কি বলবো? 5-এর মধ্যে 1 বেড়েছে, 5-এর মধ্যে 1 বেড়েছে, 1 বেড়ে কত হয়েছে? 6। কতর মধ্যে বেড়েছে? 5-এর মধ্যে। তাহলে 20% ইনক্রিজকে আমরা কি লিখবো ভগ্নাংশে? 6/5। আচ্ছা, আর একটা দেখে নি। ধরো আমি বললাম ডিক্রিজ 33 হোল 1/3%, একটা ভগ্নাংশের শতকরা দেখে নি। তাহলে 33.13%, এটার ফ্র্যাকশন পার্ট কত হয়? 1/3। কেন? 33.13 তার মানে কত? 100/3। আর পার্সেন্টেজ মানে আমরা কি জানি? 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করে দিই। 100 দিয়ে ভাগ করা মানে কি? 100টাকে আমরা কোথায় রাখি? সবসময় নিচে রাখি। তাহলে 100টাকে আমরা কোথায় রাখবো? 100টাকে আমরা রাখবো নিচে। তাহলে এটার ভগ্নাংশ কত? 1/3। কেমন? তাহলে কি বলছিলাম? 33.13% ডিক্রিজ, তাহলে এটা ফ্র্যাকশন পার্ট কত? 1/3, তাই তো? তার মানে এটা কি বলবো? 3-এর মধ্যে 1 কমেছে, 3-এর মধ্যে 1 কমেছে। তাহলে 3 1 কমে কত হয়েছে? 2। তাহলে একটা জিনিস দেখো, আমি কি বলি? যাহাই পার্সেন্টেজ তাহাই রেশিও, যাহাই পার্সেন্টেজ তাহাই রেশিও। তুমি বলে কেন স্যার? রেশিও মানে আমরা কি বলি? অনুপাত। তুমি বলে কেন স্যার? দেখো, একটা রেশিওকে, একটা অনুপাতকে আমরা কিভাবে লিখি? a/b। তাহলে a/b সেটাকে আমরা কি লিখি? এইটা। তাহলে অনুপাতকে আমরা কি লিখি? a/b। তো সেটাকেই আমরা কি লিখি? a/b, তাই না? তার মানে আমরা কি জানি? যেটাই আমার অনুপাত সেটাই আমার হচ্ছে ভাগ। তাহলে এবার দেখো, আমি এই যে ফ্র্যাকশনে কনভার্ট করছি না 6/5, তাহলে এটার রেশিও আমি কি লিখতে পারি? দেখো, যদি এরকম ভাবে লিখি, ইনিশিয়াল, ইনিশিয়াল মানে কি? আগেরটা। আর প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি? এখনটা। তার মানে কি? আমি সবসময় কার সাপেক্ষে বার করতে বলেছি? নিচের সাপেক্ষে, নিচে যে সংখ্যাটা। তার মানে ইনিশিয়াল যদি 5 হয়, 1 বেড়ে কত হয়েছে? 6। বুঝতে পারলাম? তাহলে এই জিনিসগুলোই কিন্তু অঙ্কে আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা অঙ্ক শুরু করি। দেখো কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.5% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে তার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? তাহলে দেখো 37.5, তাহলে 37.5 কে আমি কি লিখতে পারি? 0.5 মানে হাফ, এইটা। তাহলে 75-এর 2, এটার ফ্র্যাকশন পার্ট কত হয়? 3-এর হাফ। তাহলে আমরা লিখছি, তাহলে ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে লিখছি ইনিশিয়াল আর প্রেজেন্ট, হলো? ইনিশিয়াল আর প্রেজেন্ট। তাহলে বলো দৈর্ঘ্যটা বাড়ছে, তাহলে 8-এর মধ্যে 3 বেড়েছে, তাই না? দৈর্ঘ্যটা কি হয়েছে? 8-এর মধ্যে 3 বেড়েছে। কেন? বাড়ার কথা বলেছেন। তাহলে 8 ছিল, 3 বেড়েছে। তার মানে ইনিশিয়াল দৈর্ঘ্যটা যদি 8 হয়, 3 বেড়ে কত হয়েছে? 11।
প্রস্থটা 20%, ফ্র্যাকশন পার্ট 1/5 কমেছে, 5-এর মধ্যে 1 কমেছে, তার মানে 5 ছিল হয়েছে 4, 1 কমে গেছে। তার মানে অরিজিনাল ক্ষেত্রফলটা কত? 40, আর এটা কত? 44। তার মানে দেখো আগের ক্ষেত্রফল ছিল 40 আর এখনকার ক্ষেত্রফল 44, তাহলে বেড়েছে কত ক্ষেত্রফল? 4। কার সাপেক্ষে বার করবো বলেছি? সবসময় অরিজিনালের সাপেক্ষে। তাহলে অরিজিনাল ক্ষেত্রফল কত ছিল? 40, কত পার্সেন্ট? ইন্টু 100 করে দিলাম, তার মানে 10%। বুঝে গেল? এবার দেখো একটু আগে আমি ফর্মুলা নিয়ে কথা বলছিলাম, তাহলে আমি একটু এখানটাতে যাই। তাহলে কোনো পার্সেন্টেজ যদি পরপর বাড়ে, বা যেটাকে আমরা বলি সাকসেসিভ ইনক্রিজ, তাহলে একটা উদাহরণ নিয়ে দেখি কিরকম। ধর আমি বললাম একজনের আয় 20% বাড়লো, দিয়ে তার আয়টা আবার 10% বাড়লো, তাহলে তার আয় শতকরা কত বাড়লো? তাহলে আমরা কিন্তু কখনো বলি না 20 + 10 মানে 30%, বলি না, তাই না? তাহলে ব্যাপারটাকে আমরা বলি কিভাবে? না, তার আয়টা প্রথমে 20% বেড়েছে মানে একটু আগে কি দেখলাম? 100-র মধ্যে 20 বেড়েছে, বেড়ে কত হয়েছে? 120। তাহলে এবার যে 10% বাড়বে সেটা 120-র উপর বাড়বে, এটাকেই আমরা কি বলি? পরপর বাড়া বা সাকসেসিভ ইনক্রিজ। তাহলে দেখো, ধরো আমি বললাম X% ইনক্রিজ করছে আর Y% ইনক্রিজ করছে, এই অ্যারো দিয়ে বোঝাচ্ছি ইনক্রিজ করছে মানে বাড়ছে। তাহলে তার ফর্মুলা কি লিখি? তার ফর্মুলা লিখি X + Y + XY/100, X + Y + XY/100। তাহলে এবার তুমি বলে, আচ্ছা স্যার এটা তো পরপর বাড়ছে, আচ্ছা এরকমও তো হতে পারে স্যার পরপর কমছে, একটা বাড়ছে একটা কমছে, একটা কমছে একটা বাড়ছে, তাহলে স্যার কত ফর্মুলা মুখস্থ রাখবো, কত ফর্মুলা মনে রাখবো স্যার? ভুলে যাবো তো স্যার? আইলাম ভোলার কোনো প্রশ্নই ওঠে না। কেন? আমি বলছি তুমি এইটা মনে রাখতে পারবে না, দুটোই বাড়ছে, তার ফর্মুলা কি? X + Y + XY/100, তাই তো? এবার দেখো তুমি সবসময় কি করছো, ধরো 20% বাড়ছে, তার মানে তুমি কি করছো? 100 + 20 করছো না, মানে +20 বাড়ছে প্লাস। ধরো বললাম 20% কমছে, কি করছো? 100 - 20, মানে কি? -20। মাইনাস কেন? কমছে। তাহলে এবার আমি বলছি তাহলে এবার দুটোই কমছে, তাহলে তুমি কি বললে? স্যার দুটোই কমছে তার মানে দুটোই নেগেটিভ, তাহলে এক্সটাও নেগেটিভ। দেখো এখানে দুটোই বাড়ছিল তাই এক্স আর ওয়াই দুটোই পজিটিভ, তাহলে এক্স আর ওয়াই দুটোই কমছে মানে দুটোই নেগেটিভ। এই মাঝখানের সাইন গুলোকে পাল্টিও না, মাঝখানের সাইন গুলো একই থাকবে, শুধু এক্স ওয়াইটা পাল্টাচ্ছে। দেখো এক্স এর আগে কিছু নেই মানে প্লাস, ওয়াই এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাস -X - Y/100 হয়ে গেল। এক্স ওয়াই দুটোই নেগেটিভ, কেন? দুটোই কমছে। এবার ধরো তোমাকে অঙ্কে বললো 20% কমছে, 10% কমছে, 20% কমছে, 10% কমছে, তাহলে তুমি কি লিখবে? -10 প্লাস -20 প্লাস -20 -10। তাহলে দেখো -20 প্লাসে মাইনাসে, আচ্ছা করেই দেখাচ্ছি। ধরো হলো মাইনাস, তোমার 20% আর 10% দুটোই কমছে, তাহলে কি লিখবো? -20 প্লাস কি লিখবো? -10 প্লাস -20 -10/100, তাহলে দুটো করে 0 কেটে দিই। তাহলে এবার দেখো -20 প্লাসে মাইনাসে -10, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস +2, তাহলে এটা কত হচ্ছে? -30 + 2 মানে -28%, তার মানে -28% মানে কি? মাইনাস মানে কি? ডিক্রিজ হচ্ছে। বুঝে গেল? তুমি শুধু একটা মনে রাখো। তাহলে এবার দেখো তুমি বলে তাহলে তো স্যার সহজ হয়ে গেল, তাহলে X% বাড়ছে, Y% কমছে, তাহলে তুমি কি বলবে? স্যার ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকারই নেই, তাহলে X বাড়ছে মানে X পজিটিভ, Y কমছে মানে Y নেগেটিভ, তাহলে যেটা বাড়বে সেটা পজিটিভ, যেটা কমবে সেটা নেগেটিভ, এখানে বসিয়ে দেবো। বুঝাতে পারলাম? চলো তাহলে দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, এবার একটু খেয়াল করো, এই অঙ্কটাই তুমি যদি ওই সাকসেসিভের ফর্মুলায় করতে যাও, তাহলে দেখো একটু হলেও তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কেন? 37.5 বাড়ছে, তুমি কি লিখবে? 37.5 প্লাস 20% কমছে -20 প্লাস 37.5 -20/100। বলো তো এই ক্যালকুলেশনটা সহজ না এই ক্যালকুলেশনটা সহজ? তার মানে যেটা আমি শুরুর সময় বললাম যে ফর্মুলা মানেই কিন্তু শর্টকাট নয়। আমি এই জিনিসটা না দেখে তোমাদের যদি জাস্ট ফর্মুলাটা বলে দিয়েই চলে যেতাম, তোমরা কি করলে? তোমরা ফর্মুলা দিয়ে করলে, করার পর তোমাদের কি মনে হবে? বাহ, স্যার কি সুন্দর একটা শর্টকাট ফর্মুলা শেখালো। কিন্তু এই অঙ্কটাই তুমি আমাকে বলো তো, যদি পার্সেন্টেজ গুলো ফ্র্যাকশনে থাকে, ধরো তোমাকে বললো 16.2-3% দৈর্ঘ্যটা বাড়ছে, প্রস্থটা 37.1-2% কমছে, ফর্মুলায় করতে যাও তো লিটারেলি তখন তুমি ভাববে
যে কতক্ষণে স্যারের সাথে দেখা হবে আর স্যারকে বলবো যে কি শর্টকাট ফর্মুলা শিখিয়েছো, কি শর্টকাট ফর্মুলা দিয়েছো, যে আমার শর্টকাট ফর্মুলাতে করতে গিয়েও আমার 1 মিনিটের উপর টাইম চলে যাচ্ছে। কিন্তু আমাকে বলো, আমি যদি রেশিওতে করে দিই আমার টাইম লাগবে? লাগবে না। কাজেই শর্টকাট জিনিসটা মাথার থেকে বার করে দাও। এখন মাথায় কোনটা রাখবে? আমাকে অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, শিখতে হবে, তাহলেই শর্টকাট হয়ে যাবে। কেমন? চল, আচ্ছা, এবার অনেকে প্রশ্ন করে, আচ্ছা স্যার আমি পরীক্ষার হলে বসে কি করে বুঝবো যেখানে সাকসেসিভ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে? কারণ তুমি তো বললে পরপর বাড়বে, কোনো একটা জিনিস পরপর বাড়বে। তো দেখো, সাকসেসিভের ফর্মুলাটা এখানে কেন অ্যাপ্লাই করতে পারছি? কারণ এখানে দেখো এই আয়তক্ষেত্রটা তো কনস্ট্যান্ট, আয়তক্ষেত্রটা তো কনস্ট্যান্ট, যে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য বাড়ছে সেই আয়তক্ষেত্রটারই প্রস্থটা কমছে। তাহলে আয়তক্ষেত্রটা যেহেতু আমার কনস্ট্যান্ট একই, ওটারই দৈর্ঘ্য বাড়ছে আর ওটারই প্রস্থ কমছে, তো সেই জন্য আমরা এখানে সাকসেসিভের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। জিনিসটা কনস্ট্যান্ট হতে হবে, একই জিনিসের উপর যদি বাড়ে বা কমে সেখানেই আমরা সাকসেসিভের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। পরেরটা দেখি, দেখো একই অঙ্ক, চিনির দাম, এটা হচ্ছে 16.6 মানে 16.23%। ঠিক আছে, চিনির দাম এত পার্সেন্ট বাড়লে এবং একটি পরিবারের চাহিদা, চাহিদা মানে কি? পরিমাণ, এত পার্সেন্ট কমলে তার ব্যয়ের শতকরা পরিবর্তন কত হবে? আবার সেই একই গল্প, এটা বাড়ছে, তাহলে এখানে চিনিটা তো কনস্ট্যান্ট, জিনিসটা তো কনস্ট্যান্ট, যার দাম বাড়ছে তারই চাহিদাটা কমছে, চাহিদা মানে পরিমাণ, তাহলে বলছে তার ব্যয়, ব্যয় মানে খরচ। তাহলে দেখো, তাহলে আমরা বেসিক্যালি কি লিখি? দাম ইন্টু পরিমাণ ইজ ইকুয়ালস টু, আমরা কি বুঝি? খরচ। তাহলে এখানে আবার লিখলাম ইনিশিয়াল আর এখানে আবার লিখলাম প্রেজেন্ট। তাহলে বলো 16.23%, 16.23%, এটা ফ্র্যাকশন পার্ট 1/6। বাড়ার কথা বলেছে দামটা, তাহলে 6-এর মধ্যে 1 বেড়েছে, তাহলে আগের দাম ছিল 6, এখন 1 বেড়ে কত হয়েছে? 7। পরিমাণটা 20% কমেছে, 20% ফ্র্যাকশন পার্ট 1/5, 5-এর মধ্যে 1 কমেছে, তাহলে আগের পরিমাণ ছিল 5, এখন 1 কমে হয়েছে 4। তার মানে খরচ কত? দাম ইন্টু পরিমাণ ইকুয়ালস টু, খরচ লিখেছি 30 আর 28, তাহলে খরচ আমার কমেছে কত? 2। কার সাপেক্ষে? অরিজিনালের সাপেক্ষে। অরিজিনাল কত? 30 ইন্টু 100। তাহলে এবার তুমি বলো, এই অঙ্ক তুমি যদি এক্স ওয়াই ধরে করতে যাও, 16.67 মাইনাস 20 প্লাস করতে যাও, ভাবো কতটা ক্যালকুলেটিভ হবে। কিন্তু আমি যদি রেশিওতে করি তাহলে দেখো কত তাড়াতাড়ি হয়। তাহলে এতর দ্বারা কি প্রমাণিত হয়? এতর দ্বারা প্রমাণিত হয় শর্টকাট মানেই শর্টকাট নয়, কনসেপ্টই হচ্ছে সব থেকে বড় শর্টকাট। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে কি বলছে? কেউ একটি সংখ্যাকে 7-এর 4 দিয়ে গুণ করলো যেখানে 3-এর 5 দিয়ে গুণ করা উচিত ছিল। তাহলে কত দিয়ে গুণ করার কথা ছিল? 3-এর 5 দিয়ে, কিন্তু করছে কত দিয়ে? 7-এর 4 দিয়ে। তাহলে আমি কি বললাম? আমাকে এমন ভাবে ভাবতে হবে, শিখতে হবে যেখানে আমার ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যায়। আচ্ছা, সবাই কি করবে? আচ্ছা, তাহলে আমি সংখ্যাটাকে এক্স ধরে নিই, তাহলে আমার গুণ করা উচিত ছিল 3-এর 5 দিয়ে, তাহলে এক্স এর 3-এর 5 করব, কিন্তু আমি গুণ করছি 7-এর 4 দিয়ে, তাহলে এক্স এর 7-এর 4 করব। তারপর কি করব? এতে হিসেবে শতকরার পরিবর্তন কত হলো এটা মাইনাস এটা করব, ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে এবার একটু ভাবি, তাহলে আমরা কি করছি? এক্স ইন্টু 3-এর 5 করছি আর এক্স ইন্টু 7-এর 4 করছি। তার মানে কি? বেসিক্যালি এক্স কে 5 দিয়ে ভাগ করছি, এক্স কে 4 দিয়ে ভাগ করছি, এক্স কে 5 দিয়ে ভাগ করছি, এক্স কে 4 দিয়ে ভাগ করছি। তা আমি বললাম তাহলে এক কাজ করো, তুমি এক্স না ধরে তুমি এমন একটা সংখ্যা ধরে নাও যেটা 5 আর 4 দুটো দিয়েই ভাগ করে মিলে যাবে। তাহলে 5 আর 4 দুটো দিয়ে ভাগ করে মিলে যাবে মানে কি? 5 আর 4-এর লসাগু। তাহলে 5 আর 4-এর লসাগু কত? 20। তাহলে সংখ্যাটা আমি কত ধরে নেবো? 20। তাহলে এবার আমি যখন 20-র 3-এর 5 করবো, তাহলে কত হচ্ছে? 5 4-এ 20, 4 3-এ 12, আর এটা 20-র কত করব? 7-এর 4, কত? 4 5 20, 5 7 35। তার মানে আমার অ্যাকচুয়ালি কত দিয়ে গুণ করা উচিত ছিল? 3-এর 5 দিয়ে। মানে রেজাল্টটা কত আসার কথা ছিল? 12। রেজাল্টটা আসার কথা ছিল 12, কিন্তু রেজাল্টে এসেছে 35। তাহলে পরিবর্তন বলছে কত? শতকরা কত হবে? তাহলে আমার অ্যাকচুয়াল হবার কথা ছিল 12, কিন্তু হচ্ছে 35। তার মানে আমার পরিবর্তন হচ্ছে কত? 23-এ। কার সাপেক্ষে? 12-র সাপেক্ষে। কত পার্সেন্ট? ইন্টু 100, তাই তো? তাহলে আমার 23-এর পরিবর্তন হচ্ছে সবসময় কার সাপেক্ষে বলেছে? অরিজিনাল বা ইনিশিয়ালের সাপেক্ষে। কত? 12 পার্সেন্ট বার করতে বলেছে, মানে ইন্টু 100। বোঝা গেল? তাহলে দেখো আমি শুধু কি করলাম? একটা সংখ্যা ধরে নিলাম, জাস্ট সংখ্যাটাকে
একটা সংখ্যা ধরে নিলাম, তাহলে পুরো ক্যালকুলেশনটা দেখো আমার মুখে মুখে হয়ে যাবে। কেমন? চলো, তাহলে এবার এটা যখন ক্যালকুলেশন করবে না, এটা দেখো 2300/12। এবার তুমি বলবে স্যার কত বড় বড় ভাগ করতে হচ্ছে, কত বড় বড় ভাগ করতে হচ্ছে। দেখো, কখনো এরকম ভাববে না যে ভাগ করতে হচ্ছে স্যার সময় চলে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, যে 2300/12 এসেছে, আর আমরা যে পরীক্ষা দেবো সেখানে আমাদের মারাত্মক একটা সুবিধার জায়গা কি, 4টে করে অপশন থাকে, 4টে করে অপশন থাকবে। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে, পরীক্ষায় এরকম অপশন গুলো এইরকমই থাকে, যেখানে তুমি অপশন টেস্ট করে অঙ্ক হয়ে যাবে। আবার অনেক সময় কি থাকে, অনেক সময় থাকে কি, ওই 4টে অপশনের মধ্যে একটা অপশনই স্যাটিসফাই করছে, তুমি সঙ্গে সঙ্গে গোল করে দিলে। আবার এরকম থাকে 4টে অপশনের মধ্যে 2টো অপশনকে এলিমিনেট করা যাচ্ছে, আমি দেখবো বাকি 2টো অপশনকে নিয়ে। এবার তুমি যখনই করবে, এইটা যখনই করবে, তখন তোমার কি মনে হবে যে স্যার কোথায় শর্টকাট হলো, আমাকে তো ক্যালকুলেশন করতে হচ্ছে। আমি বললাম দেখাবো, ক্যালকুলেশন হবে না। তুমি বলে কেন? তাহলে 2300কে 12 দিয়ে ডিভাইড করলে আর যাই হোক রাউন্ড ফিগারে অ্যান্সার তো কখনো আসবে না, তাহলে এটা বাদ। আচ্ছা, 2300কে 12 দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে দশমিকের আগে কখনো 2 ডিজিট তো থাকবেই না, কারণ এটা 4 ডিজিট, এটা 2 ডিজিট। তুমি যদি মুখে মুখেও করো, দেখো 12 1 12, তাই তো 110, 8 12 9 12 108, 2, তাই তো। তার মানে এবার একটা জিনিস খেয়াল করো, 20, 12 1 12, তার মানে আমার ভাগ করার দরকার নেই, আমি স্ট্রেট কি বুঝে গেলাম, 2300কে 12 দিয়ে ভাগ করলে দশমিকের আগে 2টো ডিজিট তো কখনো আসবে না, 3টে ডিজিট আসবে। আমি কি দেখছি, অপশনে একটাই 3টে ডিজিট আছে দশমিকের আগে, গোল করে দিলাম, বাকিগুলো বাদ। তাহলে বলো, 2300কে 12 দিয়ে আমার ভাগ করার দরকার আছে? ভাগ করার দরকার নেই। আমি যেই দেখবো আমি সঙ্গে সঙ্গে অপশনে গোল করে দেবো, কারণ এটা রাউন্ড ফিগার হবে না, বাদ। আর আমি দেখলাম দশমিকের আগে 3বার তো যাবে, দশমিকের আগে 3বার তো যাবে, তারপরে গিয়ে দশমিক আসবে। তো দশমিকের আগে 3 ঘর তো একটাই সংখ্যাতে আছে, কোনটা? এইটাতে, তাহলে অপশন ডি অ্যান্সার। এইগুলো শিখতে হবে, এইগুলো জানতে হবে। কেমন? চলো দেখো কি বলছে, একটি ট্রেনে যতগুলো ওয়াগান আছে প্রত্যেক ওয়াগানের আসন সংখ্যা ঠিক তত। তাহলে ওয়াগান মানে বেসিক্যালি আমরা কি বুঝি, ওয়াগান মানে যেটা আমরা বুঝি বগি, মানে একটা ট্রেনে কতগুলো বগি আছে। তো ধরো এক্সাম্পলি, ধরো আমি বললাম একটা ট্রেনে 20টা বগি আছে, তাহলে একটা ট্রেনে যদি 20টা বগি থাকে, 20টা বগি থাকে, তাহলে প্রত্যেকটা বগিতে আসন সংখ্যা হচ্ছে 20টা। ঠিক আছে, একটা ট্রেনে যদি 20টা বগি থাকে, তাহলে আসন সংখ্যা হচ্ছে 20টা। হলো? তাহলে আমি বলছি যে ধরো, আচ্ছা এটা হচ্ছে 71/3/7, কেমন? এটা 71/3/7। তাহলে 71/3/7 এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, 71/3/7, তাহলে কত হচ্ছে বলো? 7 × 7, 497, আর 3 500/7। এগুলো ক্যালকুলেশন করতে করতে মুখে মুখে হয়ে যাবে 5-এর 7। তাহলে কি বললো, যতগুলো বগি আছে এক একটা বগিতে আসন সংখ্যাও ঠিক ততগুলো। তাহলে যেটা আমি এক্সাম্পল দিলাম না, 20টা যদি বগি থাকে তাহলে একটা বগিতে 20টা আসন আছে। তাহলে কি বলছে, একটি বগিতে, একটি ওয়াগানে 25 জন যাত্রী বহন করা হচ্ছে, যা তার ধারণ ক্ষমতার এত%। তাহলে আমি বলছি একটা বগিতে যদি এক্সট্রা সিট থাকে, একটা বগিতে যদি এক্সট্রা সিট থাকে, ঠিক আছে, তাহলে যত তার ধারণ ক্ষমতা, মানে এক্সট্রা সিট, এক্সট্রা ধারণ ক্ষমতা, তার এত% ফ্র্যাকশন পার্ট বার করে নিয়েছি 5-এর 7। তাহলে এটার 5-এর 7 মানেই হচ্ছে 25 জন। সেটাই আমাকে বলেছে যে যতগুলো সিট আছে তার 5-এর 7 অংশে বসছে কতজন? বসছে 25 জন। তাহলে এক্সট্রা সিট তার 5-এর 7 অংশ মানে 25 জন, 5 দিয়ে কেটে দিই। তার মানে এক্স মানে কত? 35। তার মানে এক্সটা হচ্ছে আসন সংখ্যা, আর এক্সটাই হচ্ছে আমার বগির সংখ্যা, তাই তো। তার মানে ওই ট্রেনটাতে 35টা বগি আছে, আর এক একটা বগিতে 35 জন করে বসছে। তাহলে আমি বললাম ওই ট্রেনটাতে মোট আসন সংখ্যা কত? ওই ট্রেনটাতে মোট আসন সংখ্যা কত? তুমি বললে কেন স্যার, এক একটা বগিতে 35 জন করে বসছে আর মোট বগি 35টা, তাহলে 35 × 35 করে দিই, 1225। এবার কি বলছে, সর্বাধিক কতজন যাত্রী ট্রেনটিতে বসানো যেতে পারে যদি সবসময় 20% আসন ফাঁকা থাকে। তাহলে এবার বলো, 20% আসন ফাঁকা থাকে, তাহলে 20% মানে কি 100-র মধ্যে 20টা ফাঁকা। তাহলে আমি যদি 20% কেও ফ্র্যাকশনে কনভার্ট করে নিই ভগ্নাংশে 1-এর 5, তার মানে 5টার মধ্যে একটা ফাঁকা থাকছে। তাহলে বসছে কটা সিটে? 4টে সিটে।
আর মোট সিট কত 1225, তাহলে এটা 4/5 করে দিই আমরা। তার মানে অ্যান্সার কত হবে 980। তাহলে 20%, মানে 100-র মধ্যে 20টা ফাঁকা, তাহলে বসছে কতটা জায়গায়? 80% জায়গায় বসছে। কার 80%? না মোট যতগুলো সিট আছে তার। তো সেখানে কি করলাম 20%, ভগ্নাংশ কত 1/5, মানে 5-এর মধ্যে একটা ফাঁকা, তাহলে বসছে কত 4। তাহলে আমার 4 অ্যান্সার। বুঝে গেল? চলো পরের অঙ্কে যাই। একজন ব্যক্তি 10 মিনিটে 20টি লাইন টাইপ করতে পারে, তবে প্রতি লাইনে 8% করে মার্জিন রাখে। ধাপে ধাপে লিখি আগে। তাহলে আমাকে বলো 8% আমি এখানে লিখছি, 8% যদি মার্জিন ছেড়ে দেয়, মানে লেখার জন্য 8% মার্জিন ছেড়ে দিচ্ছে, তাহলে লিখবে কতটা জায়গায়, টাইপ করবে কতটা জায়গায়? 92% জায়গায় টাইপ করবে, 92% জায়গায়। তার মানে প্রতি লাইনে খেয়াল করবে। দেখো যখনই অ্যারিথমেটিক করবে না, তখন একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে দেখতে হবে, কারণ অ্যারিথমেটিক মানে প্রত্যেকটা সেন্টেন্স আর প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু তোমার জিনিসগুলো থাকে। কি থাকে? যে অঙ্কটাকে আমি কিভাবে করব। তাহলে প্রতিটা লাইনে আমি লিখছি কতটা জায়গায়? 92% জায়গায়। তাহলে এবার আমাকে বলো 10 মিনিটে আমি 20টা লাইন লিখছি, তাহলে 1 মিনিটে আমি কতটা জায়গায় লিখবো? তাহলে তুমি কি বলবে, না 10 মিনিটে স্যার 20টা লাইন লিখছো, তাহলে 1 মিনিটে তুমি 2টো লাইন লিখবে, 1 মিনিটে 2টো লাইন লিখবে। আর প্রত্যেকটা লাইনের জন্য আমি লিখছি কতটা জায়গায়? 92% জায়গায়। তাহলে 2টো লাইনের জন্য আমি কতটা জায়গায় লিখবো? না 2 × 92% জায়গায়। তাহলে 1 মিনিটে আমি এতটা জায়গায় টাইপ করছি। দেখো একদম ধাপে ধাপে। তাহলে 10 মিনিটে 20টা লাইন, তাহলে 1 মিনিটে 2টো লাইন। আর আমি প্রত্যেকটা লাইনে লিখছি কতটা জায়গায়? 92% জায়গায়। তাহলে আমি 2টো লাইনে লিখবো কতটা জায়গায়? না 2 × 92% জায়গায়। হয়ে গেল। এবার নেক্সট আমাকে কি বলছে, এখন তাকে 23 পৃষ্ঠা টাইপ করতে হবে, যেখানে প্রতি পাতায় 40টা করে লাইন আছে। তাহলে এবার দেখ ধাপে ধাপে কি বলছি, বারবার ধাপে ধাপে করো। তাহলে কি বললো, না প্রতি পাতায় 40টা লাইন আছে, আর টাইপ করতে হবে কটা পাতায়? 23টা পাতায়। তাহলে 23টা পাতায় মোট কটা লাইন টাইপ করতে হবে? না তুমি বলে কেন স্যার 23 × 40, কারণ এক একটা পাতায় 40টা লাইন, তাহলে 23টা পাতায় মোট কটা লাইন? 23 × 40। পরের লাইনে আসি, এবং আগের থেকে 25% বেশি মার্জিন রাখতে হবে। আচ্ছা আগে আমি কত রেখেছিলাম? 8%, তাহলে এখন 25% বেশি রাখতে হবে। কার? 8। তাহলে আগের থেকে, আগে আমি রাখছিলাম 100-র মধ্যে 8, আমি মার্জিনের জন্য ছেড়ে দিচ্ছিলাম, এখন তার থেকে 25% বেশি রাখছি। 25% বেশি রাখছি মানে কি 100-র মধ্যে 25 বেশি রাখছি। তাহলে আগে আমি রাখছিলাম 8, এখন 100-র মধ্যে 25 বেশি রাখছি, তাহলে 125। তাই তো করলাম, বাড়লে প্লাস কমলে মাইনাস, কেটে দাও। 25 × 5 = 100, 25 × 4 = 100। তার মানে 10% তুমি মার্জিনের জন্য এখন ছেড়ে দিচ্ছ। তাহলে লিখছো কতটা জায়গায় প্রতি লাইনে? 90%। তাহলে তোমাকে মোট কতটা জায়গায় লিখতে হবে? 90%। এই জায়গাটাতে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো আমি মোট লিখবো কটা লাইনে? এতটা লাইন। আর এক একটা লাইনে আমি 10% করে ছাড়ছি, তাহলে লিখছি এক একটা লাইনে কত? 90% জায়গায়। তাহলে আমি মোট লিখছি কতটা জায়গায়? এতটা লাইনে, ইন্টু 90 করে দিলাম। তাহলে এবার ঐকিক নিয়ম করে দাও, তোমাকে টাইমটা বার করতে বলেছে, মোট কত সময় লাগবে। তাহলে কি লিখবো, যে এত পার্সেন্ট টাইপ করতে সময় লাগছে 1 মিনিট, 1% করতে কত লাগবে? 1/এইটা, তাহলে এত পার্সেন্ট করতে কত লাগবে? ইন্টু এইটা করে দেবো। তাহলে ঐকিক নিয়মে এই 2 × 92%টা নিচে চলে আসবে। তাহলে কেটে দাও, 23 দিয়ে 4, 4 × 10 = 40, আর এটা 45, মানে 450। তাহলে আমাদের 450টা হচ্ছে অ্যান্সার। এখন কি বলছে, একটি পরিবার প্রতি মাসে 25 কেজি চাল ও 9 কেজি গম খায়। তাহলে চাল আর গম, যেটা আমি বলি, কি বলি সবসময়, যে অঙ্ক করে কখনো ভাববে না কিভাবে করব, সবসময় এটা ভাববে যে আমি অঙ্কটাকে আগে বুঝবো, কিভাবে করব সেটা ভাববে না, আগে অঙ্কটাকে কিভাবে বুঝবো, অঙ্কটাকে রিয়েলাইজ করবো। রিয়েলাইজ করা মানে কি? প্র্যাকটিক্যালি এক্সাম্পল। তোমার চারপাশে যেটা ঘটছে সবই অঙ্ক, তুমি শুধু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ভাবো। আর অঙ্ক করার সময় কি করবে না, তুমি ইনফরমেশন লিখবে, এক একটা লাইন পড়বে, যে ইনফরমেশনটা পাচ্ছ সেটা লিখবে। দেখবে এই ইনফরমেশন গুলো লিখতে লিখতে তোমার অঙ্ক হয়ে যাবে। দেখবে এরকম, আমি কিন্তু পুরো লাইন পড়িনি, আমি শুধু একটা লাইন পড়েছি। কি করেছি? একটি পরিবার প্রতি মাসে 25 কেজি চাল ও 9 কেজি গম খায়। চাল আর গম লিখেছি, চাল হচ্ছে 25 কেজি আর গম হচ্ছে 9 কেজি লিখলাম। তাহলে মোট তার খরচ হচ্ছে 350 টাকা ব্যয় করে।
ভালো কথা। নেক্সট, চালের দাম গমের দামে 20%। তাহলে চালের দামটা গমের দামে 20%। এর মানে আমরা কি জানি? গুণ। 20%-এর ভগ্নাংশ কত? 1/5। তাহলে গুণ গম। তাহলে চালের দামটা গমের দামের 1/5। তাহলে চাল বাই গম 1/5। তার মানে চালের দামটা যদি x হয়, গমের দামটা 5x। তাই তো? চালের দামটা যদি x হয়, তাহলে গমের দামটা 5x। দেখো, পরের লাইনে যাবই না। তাহলে তুমি বললে দাম মানে আমরা কি জানি স্যার? দাম মানে আমরা জানি প্রতি কেজির দাম, 1 কেজির দাম। তার মানে 1 কেজির দাম x টাকা, তাহলে স্যার 25 কেজির দাম কত হবে? আমি বললাম 25x টাকা। আচ্ছা, গমের দাম 1 কেজির দাম 5x টাকা, তাহলে 9 কেজির দাম কত হবে? না, 45x টাকা। তাহলে 25x প্লাস 45x মানে 350 টাকা। 350 টাকা, কারণ আমাকে তো সেটাই বলেছে যে চালের দামটা গমের দামের এত পার্সেন্ট, আর চাল আর গমের জন্য আমার মোট খরচ হচ্ছে 350 টাকা, যেখানে চাল ব্যবহার করছে 25 কেজি আর গম ব্যবহার করছে 9 কেজি। তাহলে আমি লিখে দিলাম 25x প্লাস 45, x ইকুয়ালস টু 350। আচ্ছা, 25 আর 45 যোগ করলে কত হয়? 70। 70x ইকুয়ালস টু 350, তার মানে x মানে কত? 5। তাহলে এবার আমাকে বলো তাহলে x এর ভ্যালু আমাদের কত হবে? না, তুমি বললে কেন স্যার? x এর ভ্যালু 5, তাহলে 5x এর ভ্যালু কত? 25। আমি কত দূর পড়েছিলাম? এত দূর। দেখো, আমি ইনফরমেশন লিখছি আর অঙ্ক হচ্ছে। এবার বলছে যদি গমের দাম 20% বাড়িয়ে দাও। গমের দাম কত? 25, তার 20% ফ্র্যাকশন পার্ট 1/5, মানে 5-এর মধ্যে 1 বেড়েছে, 6/5। 5 6 30। তাহলে এখন গমের দামটা কত? 30, আর গম ব্যবহার করছি কত? 9 কেজি। তার মানে এখন আমার গমের জন্য খরচ হচ্ছে কত? না, 270 টাকা। ঠিক আছে? তাহলে গমের দামটা এখন বেড়ে হয়ে গেছে 30 টাকা, ব্যবহার করছি 9 কেজি। তার মানে এখন গমের জন্য আমাকে কত টাকা পে করতে হচ্ছে? 270 টাকা। নেক্সট লাইন, তবে একই টাকা ব্যয়ে চালের চাহিদা কত শতাংশ কমবে? ধরে নিতে হবে চালের দাম অপরিবর্তিত থাকবে। তাহলে একই টাকা ব্যয় মানে কি? ওই 350 টাকায় আমি এখন চালের পরিমাণটা কতটা কমিয়ে দেব? যেখানে কি বলছে না, চালের দাম যেটা সেটা অপরিবর্তিত। মানে কত? চালের দাম কত? 5 টাকা। তাহলে এবার তুমি আমাকে বলো, আমার মোট খরচ হচ্ছিল কত? 350 টাকা। গমের জন্য খরচ করে দিয়েছি কত? 270 টাকা। তার মানে বাকি আছে কত টাকা? 80 টাকা। তার মানে এই 80 টাকা এখন আমাকে চালের জন্য ব্যবহার করতে হবে। তাহলে এই 80 টাকাতে আমি চাল এখন কত কেজি পাবো? যেখানে চালের দামটা আমার 5 টাকায়। তাহলে তুমি বললে স্যার 16 কেজি পাবো। তাহলে আমি 270 টাকা দাম বাড়ার পর গমের জন্য ব্যবহার করে নিয়েছি, কিন্তু আমাকে বলেছে আমাকে ব্যয়টা একই রাখতে হবে, একই ব্যয়। তার মানে ব্যয় তো আমার 350 টাকায়, তার মধ্যে 270 টাকা আমি গমে ব্যয় করে দিয়েছি। তাহলে চালের জন্য আমার কত পড়ে রয়েছে? 80 টাকা। 80 টাকায় আমি কত কেজি চাল পাবো? যেখানে চালের দাম 5 টাকা। কেন? কারণ চালের জন্য বলেছে দাম অপরিবর্তিত আছে। তার মানে দেখো, আগে চাল আমি পাচ্ছিলাম 25 কেজি, এখন পাচ্ছি 16 কেজি। তাহলে আমার 9 কেজি কমে গেছে কার সাপেক্ষে? অরিজিনালের সাপেক্ষে। কত পার্সেন্ট? ইন্টু 100, মানে 36%। তাহলে বলো, আমি অঙ্কটা পড়ে যে কাকে এক্স ধরবো কাকে ওয়াই ধরবো, আচ্ছা এটা এইভাবে করি ওইভাবে করি, কিচ্ছু করিনি। দেখো, একটা লাইন পড়েছি, তার ইনফরমেশন লিখেছি, আর ওই ইনফরমেশন গুলো লিখতে লিখতেই অঙ্ক হয়ে গেছে। কাজে তোমরাও এরকম ভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। কেমন? তো যেটা আমি বললাম যে দেখো, আমরা টপিক ওয়াইজ ক্লাস করব, আর এরকম নয় যে স্যার পার্সেন্টেজের কি তাহলে এই অঙ্কই না, এরকম নয়। আমরা পার্সেন্টেজের আরো অঙ্ক করব, আরো দেখবো। কেমন? কিন্তু এইগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জায়গা। তুমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। দেখো, এই 6টা অঙ্ক আজকে করলে, তো এই 6টা অঙ্কের মধ্যে তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, দেখবে 6টা অঙ্কের থেকেই তোমাদের 15-20টা অঙ্ক হয়ে যাবে যখন বাড়িতে প্র্যাকটিস করো। আর আমরা অবশ্যই চেষ্টা করবো, যেটা বলছিলাম, যে যাতে তোমাদের পরীক্ষার আগে আমরা সিলেবাসটা কভার করে নিতে পারি। তো সেই জন্য তোমাদের টপিক ওয়াইজ আমরা করাবো, আর চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে 2-3টে করে ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবো। তাহলে তোমাদের দেখো টাইমের আগে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আর তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার সাথে রেগুলার ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা ওই ক্লাসের নোটিফিকেশন গুলো পেতে থাকবে। কেমন? চলো।